এতক্ষণ আপনারা কনভেনশনের অনেক কথা শুনেছেন। কনভেনশনের সর্বশেষ বক্তা হিসেবে রাজ্যের প্রতিষ্ঠাতা আইনজীবী, আপনাদের অত্যন্ত পরিচিত, তথা রাজ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শ্রী পুরুষোত্তম রায় বর্মন এখন বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে কেন আজকের এই কনভেনশনের পরবর্তী কর্মসূচি কি। বন্ধুগণ, সংগ্রামী বন্ধু, আজকে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ইতিহাসে একটা নতুন দিনের সূচনা হবে। একটা নতুন ইতিহাসের সূচনা আমরা করতে যাচ্ছি। এখানে আপনারা সমবেত হয়েছেন আমার টাকি নয়, আমি আপনাদের সাথে আছি। আপনারা সমবেত হয়েছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে। সময়ের প্রয়োজনে 30,000 অনিয়মিত কর্মচারীর যন্ত্রণা, ব্যথা, দুঃখের অবসানের জন্যই বিগত 4 ডিসেম্বর ত্রিপুরা স্টুডেন্ট সেলফোনে এক সভায় মিলিত হয়ে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেছিলাম। আপনাদের এখানে অনেকেই যারা আছেন তারা গত 4 ডিসেম্বরের সভায় ছিলেন। সেই সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আগামী 14 ডিসেম্বর, পরবর্তী সময় আমরা তারিখটা পরিবর্তন করে 15 ডিসেম্বর করি, আমরা রাজ্য ভিত্তিক কনভেনশনে মিলিত হব এবং সেই কনভেনশন থেকে আমরা আমাদের দাবি সনদ গ্রহণ করব এবং দাবি সনদের পক্ষে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা 2025 নূতন বছরে আমরা আন্দোলনে নামব। কারণ আপনারা আপনাদের অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে আমাদের সামনে, আপনাদের সামনে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। এখানে আমার পূর্বে রতন বাবু আলোচনা করার সময় বলেছেন যে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আমরা পিছনে পারবো না, পিছনে যাওয়ার জায়গা নেই। এখন আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে এবং সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা জানি আন্দোলনই একমাত্র রাস্তা। বন্ধুগণ, অনিয়মিত কর্মচারীরা আপনারা জানেন আপনারা কি কঠিন দায়িত্ব পালন করেন। আপনারা জানেন আপনারা প্রতিদিন অফিসে আদালতে নীরবে কাজ করেন। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের কোনো সুরক্ষা নেই। সরকারি আমলা যদি বলে কালকে আসবে না, তাহলে আপনাদের কিছু করার নেই। সেই জন্যই অনেক সময় বিভিন্ন দপ্তরে আধিকারিকদের বঞ্চনা, লাঞ্ছনা, মুখ বুঝে নীরবে আপনাদের সহ্য করতে হয়। কারণ একজন নিয়মিত কর্মচারীর পক্ষে আদালত আছে। একজন নিয়মিত কর্মচারীকে যখন খুশি তখন দরজা দেখিয়ে দেওয়া যায় না, কিন্তু একজন অনিয়মিত কর্মচারী, তার পক্ষে আইনের জোর নেই, তার পক্ষে আদালত থাকে না, তাকে কর্তাদের খেয়াল খুশি মতো যে কোনো সময় দরজা দিয়ে দেখিয়ে বলা হয় দরজা খোলা আছে, খোলা যাও, চলে যাও। অনেক সময় মুখে বলা হয় কাল থেকে কাজ করতে হবে না। এই তো ঘটনা। এটা আপনারা আমার চেয়ে বেশি জানেন। আমি যেটা জানি আপনাদের কাছ থেকে জানি। আপনারা এগুলো সহ্য করছেন কারণ কি আপনারা অনিয়মিত কর্মচারী। কেন অনিয়মিত কর্মচারী? এখন অনেকে বলবেন যে আপনাদের পেছনে দরজা দিয়ে নিয়োগ করা হয়েছে, আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দেননি। কিন্তু এটার যেমন সত্য, এটাও সত্য আপনারা 20 বছর, 25 বছর, 30 বছর ধরে কাজ করছেন। সরকার বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগ করে না। শূন্য পদে নিয়মিত কর্মচারী নিয়োগ করলে সরকারের খরচ বেশি। আপনারা যারা 4র্থ শ্রেণীর কর্মীর দায়িত্ব পালন করছেন 8,000, 10,000, 12,000 টাকার বিনিময়ে যদি বিভিন্ন সরকারি দপ্তরে 4র্থ শ্রেণীর পদগুলো পূরণ করতে হয়, তাহলে স্কেল অনুযায়ী বেতন দিতে হবে। সেখানে সরকারের খরচ বাড়বে। সরকার ব্যয় সংকোচ করতে চায়। সরকার ব্যয় সংকোচ করার জন্যই বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করছে এবং তাদের দিয়ে কয়েক দশক ধরে দপ্তরগুলো চালাচ্ছে। এখানে অনেকেই আছেন 20 বছর, 15 বছর, 30 বছর ধরে অনিয়মিত কর্মচারী যারা কাজ করছেন। কেন কাজ করছেন?
কারণ সরকার তাদের বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ করছে না। আপনারা জানেন বিগত 7 বছরে আমাদের রাজ্যে নিয়মিত কর্মচারীর সংখ্যা কমপক্ষে 40 থেকে 50,000 কমে গেছে। যারা অবসরে গেছেন তাদের জায়গায় নতুন কোনো নিয়োগ হচ্ছে না। তারা দপ্তরগুলো চলছে কে? দপ্তরগুলোকে ভগবান চালাচ্ছেন না ভূত চালাচ্ছেন? দপ্তরগুলো চালাচ্ছে অনিয়মিত কর্মচারীরা। হাসপাতালগুলো কে চালাচ্ছে? জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র কারা চালাচ্ছে? কারা নার্সের কাজ করছে? কারা অপারেশন ওটিতে ডাক্তারবাবুর সাহায্য করে কাজ করছে? সমস্ত জিআরডব্লিউরা। তাদেরকে সমস্ত জুতু সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হচ্ছে সবাইকে বিভিন্ন দপ্তরে। তারা দপ্তরের প্রাণভোমরা, কিন্তু তাদের কোনো অধিকার নেই, তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। এখন বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনে 31শে জুলাই 2018 একটি কালো দিন। 31শে জুলাই 2018 আমাদের প্রত্যেকের জীবনে একটি কালো দিন। কেন কালো দিন বলছে? ওই দিন সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তি জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য যত স্কিম ছিল সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে। আপনারা জানেন 2006 সালে 2007 সালে তৎকালীন সরকার বাজেটে ঘোষণা করেছিল তৎকালীন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা অনিয়মিত কর্মচারী আছেন, ক্যাজুয়াল, কন্টিনজেন্ট, জিআরডব্লিউ বিভিন্ন নামে, তাদেরকে যারা 2003 এর পূর্বে অর্থ দপ্তরের অনুমোদনের ভিত্তিতে অর্থ দপ্তরের কনকারেন্স দিয়ে নিযুক্ত হয়েছেন, তাদেরকে 10 বছর পূর্ণ হলে নিয়মিত করা হবে বলেছিল। 2006-07 সালে 2008-09 অর্থ দপ্তর অনেকগুলো সার্কুলার বের করেছিল। প্রথম ছিল 2003 এর মধ্যে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে। সেক্ষেত্রে সমস্যা ছিল, অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্থ দপ্তর অনুমোদন ছাড়াই অনেকে কাজ করছেন। নতুন সার্কুলারে তারা নিয়মিতকরণ হবে না। তারপর সরকার আপনাদের বক্তব্য শুনে সবার বক্তব্য বিবেচনা করে সেই স্কিমকে সংশোধন করলো। সংশোধন করে বললো 2003 এর পর হবে। 14তে আরেকটি সার্কুলার বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল 2003 এর পরে অর্থ দপ্তর অনুমোদন না থাকলেও 10 বছর হয়ে গেলে নিয়মিতকরণ করা হবে। এইটা হলো আপনাদের অধিকারের স্বীকৃতি। এখন আপনারা বলবেন সরকার তো সবাইকে নিয়মিত করেনি। ঘটনা, বিগত সরকারের আমলেও সবাই নিয়মিত হননি, কিন্তু অনেকে হয়েছেন। তখন আদালতে মামলা করার সুযোগ ছিল। তখন আমরা আদালতে বলতাম, দেখুন মাননীয় আদালত, সরকারের নিয়ম হচ্ছে 10 বছর হয়ে গেলে আমি ডিআরডব্লিউ থাকলে, কন্টিনজেন্ট থাকলে, ক্যাজুয়াল লেবার থাকলে কিংবা পার্মানেন্ট লেবার থাকলে আমাকে নিয়মিতকরণ করবে, আমাকে রেগুলারাইজ করবে। এবং আমার দপ্তর অমুককে করেছে, তমুককে করেছে, আমাকে করেনি। ককে করেছে, ককে করেছে, আমি কখর সাথে একই পর্যায়ে, আমাকে করেনি। সরকারের নিয়ম অনুযায়ী আমি নিয়মিতকরণ হওয়ার যোগ্যতা অর্জন করেছি। তখন আদালত সরকারকে প্রশ্ন করত, তোমার সার্কুলার, তুমি সিদ্ধান্ত দিয়েছো যে 10 বছর হলে সবাইকে নিয়মিতকরণ করবে, তো সেক্ষেত্রে তুমি অমুককে করলে, তমুককে করলে না, কাউকে প্রতি খাতির করলে, কাউকে করলে না, কেন? এটা হতে পারে না। সেই কারণে আদালত অনেককে আদালতের রায়ে নিয়মিত হয়েছে। আমি আইনজীবী হিসেবে আমরা প্রায় 200-300 মানুষকে আদালতের রায়ের মাধ্যমে রেগুলারাইজ করেছি 2018 আগে। এই অবস্থা ছিল, তখন অনেকে নিয়মিত হননি, কিন্তু আপনাদের অধিকারটা ছিল। আপনাদের অধিকার ছিল, স্কিম ছিল, আপনাদের পক্ষে আদালতে এসে বলার সুযোগ ছিল। সরকারের স্কিম অনুযায়ী আমার 10 বছর হয়ে গেছে, আমার দপ্তর রামকে করেছে, আমাকে করেনি। তখন আদালত বলতো তোমাকে শান্তিও করতে হবে, তুমি রাম সামের মধ্যে বিভেদ করতে পারবে না। সবাই তোমার সন্তান, কেউ সব সন্তান নয়, সবাই তোমার সন্তান। সরকার, তুমি অভিভাবক, সব সন্তানের উপর সমান দৃষ্টি রাখতে হবে, আদালত বলেছেন। এই সরকার এসে, আমি এখানে রাজনীতির বক্তব্য করবো না, আমি রাজনীতির কথা অন্য কথাই বলি, এখানে অনিয়মিত কর্মচারীদের স্বার্থে শুধু কথা বলবো। আপনারা মনে রাখবেন 2018 পূর্বে আপনাদের কি বলা হয়েছিল? 2018 নির্বাচনের পূর্বে আপনাদের সামনে কি প্রতিশ্রুতি রাখা হয়েছিল? বলা হয়েছিল তো সবাইকে নিয়মিতকরণ করা হবে, বলা হয়েছিল 20 পদে রেগুলারাইজেশন হবে। হয়েছেন কি আপনারা? হননি। তারা কি করলো? তারা নিয়মিতকরণ তো করলোই না, আপনাদের মাথার উপরে গদা দিয়ে মারলো। কি মারলো? 2018 জুলাই মাসে এসে সরকার সার্কুলার জারি করে বললো সমস্ত স্কিম বাতিল করে দিলাম।
2018 জুলাই মাসে বললো 7 স্কিম, 8 স্কিম, 9 সার্কুলার, 10 সার্কুলার, 14 সার্কুলার বাতিল। শুধু নিয়মিতকরণ প্রশ্ন নয়, পার্ট টাইম ওয়ার্কার, আংশিক সময়ের কর্মী 2012 থেকে সার্কুলার বেরিয়েছিল যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার 10 বছর ধরে কাজ করছেন তাদের ডিআরডব্লিউ করা হবে। কারণ ডিআরডব্লিউ হলে এক ধাপ এগিয়ে গেলেন, ডিআরডব্লিউ হলে পরে আবার 10 বছর হলে রেগুলারাইজ হবে, নিয়মিতকরণ হবে। আর আজকে 2018 তে পার্ট টাইম দিয়ে ডিআরডব্লিউ করার সার্কুলার বাতিল করে দিল। এখানে পার্মানেন্ট লেবার আছেন বিভিন্ন বন দপ্তর, বিভিন্ন দপ্তরে। পার্মানেন্ট লেবারদের কি ছিল? ক্যাজুয়াল লেবার, ক্যাজুয়াল ওয়ার্কার 3 বছর, ক্যাজুয়াল এর পর 3 বছর পরে পার্মানেন্ট লেবার। পার্মানেন্ট লেবার স্থায়ী শ্রমিক, ক্যাজুয়াল এবং স্থায়ী শ্রমিক মিলে 15 বছর হলে রেগুলার হবে। সেই সার্কুলারটা বাতিল হয়ে গেল 18 জুলাইয়ে। এবং সেই সার্কুলারে বলা হয়েছিল, একটা মিষ্টি কথা বলা হয়েছিল, আমরা সমস্ত কিছু খতিয়ে দেখে নতুন করে একটা স্কিম চালু করব। সেই স্কিম চালু করার সাপেক্ষে আমরা 2006 থেকে এখন অব্দি যত স্কিম ছিল সব বাতিল করে দিলাম। জুলাইয়ের আগস্ট, আজকে আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বরের 24 বছর শেষ হচ্ছে। কটা বছর গেল? 19, 20, 21, 22, 23, 24, 6 বছর, 6.5 বছর এখন অব্দি তারা স্কিম করেনি। আপনাদের কথা ভুলে গেছে, আপনাদের কথা ভুলে গেছে, কেউ উচ্চারণ করে না। আপনারা এখানে বলেছেন যে মন্ত্রীর সাথে দেখা করা তো দিবা স্বপ্ন, সচিবের সাথে দেখা করা যায় না। আমি জানি বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী আমাদের কাছে আসেন, তারা একটা কথা বলেন, স্যার মামলা করেন। আমরা বলি, হাত জোর করে বলি যে মামলা করে কিছু হবে না। মামলা করে আমি মামলার খরচ আপনাদের কাছ থেকে নেব না, আপনারা জানেন। যদি মামলা করতে গেলে কাগজপত্রের খরচ 2-2.5 লাখ, এটাও জ্বলে যাবে। কেন জ্বলে যাবে? অনেকে বুঝতে চান না, অনেকে কান্নাকাটি করেন, মনে করেন যে আমরা আইনজীবী, পত্রিকা আমার নাম উঠে, অনেক সময় মামলায় জিতলে নাম উঠে, মামলায় হারলে নাম উঠে না, মনে করে আমি তাহলে এই মামলা জিতে যাবো। ঘটনা জানো কেন আমরা আদালতে মামলা করতে না করছি? আপনারা জানেন 18তে স্কিম বাতিল হলো, তারপরও 18 পর 2022 অব্দিও আমরা মামলা করে অন্তত 40-50 জনকে নিয়মিত করে। তখন আমাদের একটা যুক্তি ছিল, স্কিম বাতিল করে তো সরকার ভালো কথা, 18 আগে যাদের 10 বছর হয়ে গেছে তাদেরকে রেগুলার করবে না। তখন উচ্চ আদালত আমাদের বক্তব্যে সায় দিত। উচ্চ আদালত তখন বলতো, ঠিক আছে তুমি স্কিম বাতিল করছো, কিন্তু তোমার স্কিম যখন চালু ছিল 18 জুলাই অবধি, তার পূর্বে যাদের 10 বছর হয়ে গেছে তাদেরকে তোমাকে নিয়মিতকরণ করতে হবে। সেই সুবাদে আমরা 22 অবধিও অনেককে নিয়মিতকরণ করেছি মামলা করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে বলতে কোনো দ্বিধা নেই, 23-এর পর আদালত সম্পূর্ণ ঘুরে গেছে। এখন আদালত বলছে না, আমরা এখন যেহেতু স্কিম বাতিল হয়ে গেছে, 18 পূর্বে যাদের 10 হয়েছে তাদেরকেও নিয়মিতকরণ করার জন্য আমরা কোনো আদেশ দেব না। এখন আদালত বলছে, কেন আগে মামলা করনি? আমরা আদালতকে আদালতের সামনে মাথা ঘুরে ওটা বুঝাতে পারছি না। একজন ডিআরডব্লিউ কর্মীর পক্ষে, যিনি কাঞ্চনপুর থাকেন, যিনি থইল্যান্ডে থাকেন, কিংবা যিনি সাবরুম থাকেন, যিনি সবচেয়ে নিম্নয়ের কর্মী, তার পক্ষে চট করে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। মামলা কেউ শখে করে না, মামলা কেউ শখে করে না। যখন কোথাও কোনো প্রতিকার পাওয়া যায় না, শেষ উপায় হিসাবে আদালতে আসে। সেই কারণে এবং আমরা দেখি অনিয়মিত কর্মচারীরা দেখেন, অনেকে বলেন মামলা করবেন না, মামলা করলে সরকার রাগ করবে, অফিসার রাগ করবে, অপেক্ষা করুন, দেখুন। অনেকে অপেক্ষা করেন, আদালত বলে অপেক্ষা কেন করছেন, কেন আগে এলেন না, কেন স্কিম থাকতে এলেন না? কিন্তু আমরা আইনজীবী যে ব্যর্থ, আদালতকে বুঝাতে পারছি না যে 18 পূর্বে আসার মতো সাহস আমার ছিল না, আসার মতো সুযোগ ছিল না। আমি একজন সামান্য কর্মচারী, নুনান্তে পান্তা পুরোই, আমার পক্ষে মামলা তর্ক করা সম্ভব না। আমার ধৈর্য উচিত, সাধারণ মানুষ আমি, আমার ধৈর্য উচিত, আমার ধৈর্য মাটির মতো। আমি ধৈর্য ধরে বসেছিলাম, আমি ভেবেছিলাম সরকার আমার দিকে নজর দেবে, তাই মামলা করতে দেরি হয়েছে। কিন্তু আদালত এই কথা মানছে না, তাই 23-এর পর থেকে কোনো মামলা করা যায় না। তাই তখনই আমরা বলছিলাম, আমার কাছে যখন কাঞ্চনপুর থেকে এসেছিলাম অনিয়মিত কর্মচারীরা, 30 বছর হয়ে গেছে, সমস্ত কাগজপত্র আছে, তারপরে বলছি মামলা করবেন না, মামলা করলে হবে না। তারা অনেকে চোখের জল ফেলেছেন, তাদের চোখের জলের সামনে আমাকে খুব অসহায় মনে হয়।
তাদের চোখের জল যখন পড়ে তখন আমাদের বুকের ভেতরে রক্তক্ষরণ হয়। একটা মানুষ কাঁদছে, আমি কিছু করতে পারছি না, তখনই বলেছিলাম কাঁদবেন না, আপনার কান্নার জল কেউ মুছবে না, আপনাকে চিৎকার করতে হবে, আপনাকে আন্দোলনে নামতে হবে। তার জন্য আজকে এই কনভেনশন কান্না করে হবে না, আমরা অনেক অপেক্ষা করেছি, হবে না, তাই আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। বন্ধুগণ, একটা কথা আপনাদের মনে রাখা, এই স্কিম বাতিল করে এটাও করা যায় না। আপনারা জেনে রাখুন, স্কিম বাতিল করাটাও সংবিধান বিরোধী। কারণ কেন বলছি, সুপ্রিম কোর্ট বলেছে। আপনারা দেখবেন আজকে এই আন্দোলন, এই কনভেনশনে খবর যাবে, সারা রাজ্যে খবর ছড়াবে, আপনাদের কানে বীজ ঢালবে, অনেকে অনেক কথা বলবে সরকার স্কিম বাতিল করেছে, ভালো করেছে, তোমাদের কি করার আছে। আমরা বলি স্কিম বাতিল করাটাও সংবিধান বিরোধী কাজ। কেন বলছি, কর্ণাটক সরকার উমাদেবী মামলায় সুপ্রিম কোর্ট একদিকে যেমন অনিয়মিত কর্মচারী যাদেরকে আইনের ভাষায় ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট সেটার নিন্দা করেছে, এটা বন্ধ করার জন্য বলেছে, কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, 10 বছর হয়ে গেছে, তাদের সবাইকে তোমার নিয়মিতকরণ করতে হবে। তার জন্য সরকারকে স্কিম করতে হবে, স্কিম করে তুমি এতদিন ধরে যারা কাজ করছে তাদেরকে নিয়মিতকরণ করো, আর এখন থেকে অনিয়মিত কর্মচারী হিসেবে নিয়োগ করা বন্ধ করো। তাহলে সরকারের দুটো দায়িত্ব, একটা হচ্ছে অনিয়মিত কর্মচারী হিসেবে নিয়োগযুক্ত না করে নতুন করে নিযুক্ত করবে না, কিন্তু যারা নিযুক্ত হয়ে গেছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের জন্য স্কিম বানাও। সেই অনুযায়ী অনেক ডিপার্টমেন্টে স্কিম হয়েছে। ঝাড়খণ্ড সরকার স্কিম করেনি, 2016 সালে সুপ্রিম কোর্ট বলেছে ওকে স্কিম করতে হবে। এই যে স্কিম বাতিল করা, এটা বেআইনি কাজ। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের উচ্চ আদালতকে এই বিষয়টা আমরা উচ্চ আদালতে নজর আনতে পারছি, উচ্চ আদালত আমাদের বক্তব্য মানছে না। এটা আইনজীবী হিসেবে আমাদের ব্যর্থতা। আদালত ভুল করছে এটা আমরা বলতে চাই না, আমরা বলবো আইনজীবী হিসেবে আমরা আদালতকে বোঝাতে পারছি যে সরকারের স্কিম বাতিল করতে এটাও সাংবিধানিক, এটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। কারণ সুপ্রিম কোর্ট 2016-17 মামলায় বলেছে সরকারকে স্কিম করতে হবে যতক্ষণ অবধি না একদম শেষ কর্মচারী নিয়মিত হচ্ছে ততক্ষণ অবধি স্কিম চালু থাকবে। ঝাড়খণ্ড মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আমরা এই জায়গায় এই আদালতকে বোঝাতে পারছি না। আমরা তাই অপেক্ষা করবো না, আমরা আন্দোলন নামবো। এখন বন্ধুগণ, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। যদি কোনো রাস্তা থাকে আপনারা আমাদের বলুন, আপনারা বলুন আন্দোলন ছাড়া রাস্তা আছে? নাই। তাহলে আন্দোলন করলে সব হবে। যদি আমরা এখানে 300 মানুষ আছি, যদি আমরা আগামী দিনে সবাইকে সমাবেত করতে পারি, তাহলে সরকারের টনক নড়বে। কারণ আমরা দেখেছি 4 ডিসেম্বর আমরা কনভেনশন করলাম, সেই কনভেনশনের খবর কাগজে বেরোলো, তারপরেই শুনলাম আপনারা জেনেছেন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরে নতুন করে সার্কুলার পাঠিয়ে সমস্ত বায়োডাটা সংগ্রহ করা হচ্ছে। কোন দপ্তরে কত অনিয়মিত কর্মচারী আছে রাজ্য সরকার হিসাব করছে, খোঁজ খবর নিচ্ছে। তাহলে আসলে ঘুম ভাঙলো কেন? ঘুম ভাঙলো কারণ আন্দোলনের হুমকি, কাগজে খবর বেরিয়েছে আন্দোলন হবে। আরেকটা কথা বলবো আমি বন্ধুগণ, এই মঞ্চে আমাদের একটাই লক্ষ্য, আপনাদের মধ্যে ঐক্য রাখতে হবে। কে কোন দল করেন, কে কাকে ভোট দেন, কে কার পছন্দ, এটা বড় কথা নয়। এখানে আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা অনিয়মিত কর্মচারী, আমরা পার্ট টাইম ওয়ার্কার, আমাদের চাকরির নিরাপত্তা নেই, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ যদি আলোকিত করতে হয় তাহলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এখানে আমার পূর্বে যারা আলোচনা করেছেন অত্যন্ত সঠিকভাবে আত্মত্যাগ করা কেউ ভাবে না। আমি গত 7 বছর ধরে লক্ষ্য করছি কোন রাজনৈতিক দলই আপনাদের বক্তব্য যেভাবে বলা উচিত সেভাবে বলছে না। শাসক দল তো বলছেই না, তারা তো আপনাদের ভুলেই গেছে, আপনাদের অদৃশ্য করে দিয়েছে। কিন্তু যাদের বলার কথা, যাদের কাছ থেকে আমরা আশা করি আপনাদের কথা বলবে, তারাও কিন্তু ঠিক সেইভাবে আপনাদের কথা বলছে না। তাই আপনাদের কথা আপনাদেরই বলতে হবে। তো এখানে বিভেদ নয়, কোন ঐক্য বজায় রাখতে হবে। কাল থেকে কিন্তু অনেকে মাঠে নামবে, কানের মধ্যে বিষ দেবে, বলবে যে পুরুষোত্তম বাবু তাহলে তো বিরোধী লোক, উনি তো আপনাদের নিয়ে রাজনীতি করছেন, উনার সাথে যারা আছেন তারা রাজনীতি করছেন। বন্ধুগণ, একটা কথা বলে, আমি রাজনীতির লোক, কিন্তু আমি আপনাদের নিয়ে রাজনীতি করছি না। আমি মামলা করলে আমার লাভ, কিন্তু আমি জানি মামলা করলে লাভ হবে না। আমি এখানে এসেছি আপনারা ভালো থাকুন,
আপনাদের কান্না দূর হোক, এটা আমার দায়িত্ব একজন সহ নাগরিক হিসাবে। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি রাজনীতি করার জন্য, ভোটে লড়ার জন্য আসিনি। আমি আপনাদের নিয়ে ভোটে লড়বো না। আমি চাই যারা অনিয়মিত কর্মচারী ভাই বোনেরা তারা যাতে মাথা উঁচু করে বাঁচে, তারা যাতে মাথা উঁচু করে অফিস থেকে বাড়ি চলে যায়। তারা যাতে চোখে জল ফেলে বিদায় না নেয়, তারা যাতে মনে না করে আমরা অবাঞ্ছিত, আমাদের পক্ষে কেউ নেই, তারা যাতে মনে না করে তাদের পাশে আমরা আছি, আমরা সবাই আছি। তার জন্য আমরা এখানে সমবেত, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা এই নিয়ে ভোট লড়বো না। সরকারের বিরুদ্ধে আন্দোলনের অনেক রাস্তা আছে, আর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না, এটা নিজে নিজেই করা যাবে। আমরা সেই দিনের অপেক্ষা আছি, না অন্য বিষয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, কালকে থেকে আগরতলা শহর সারা রাজ্যেই আপনাদের কাছে অনেকে যাবে, ভয় দেখাবে, ভীতি দেখাবে, বলবে আন্দোলন করবে না, উনার সাথে যাবে না, বলবে আমরা উনার সাথে যাচ্ছি না। আমরা যাচ্ছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে। আমি যাচ্ছি আমার স্বার্থে, আমার স্বার্থে, আমার অধিকারের স্বার্থে। আমি বাচ্চা নই, আমি শিশু নই যে আমাকে কোন লজেন্স দিয়ে প্রভাবিত করবে। আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে, 7 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি বুঝতে পারছি যে আমাদের বঞ্চনা শেষ পর্যায়ে গেছে। আমরা খালি হাতে ঘরে ফিরবো না। তাই আন্দোলন, বন্ধুগণ, আমরা যে দাবিগুলো তৈরি করেছি, দাবি সনদ, সেই দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা। সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করতে হবে। সরকার বলে শূন্য পদ দেয়। কেন শূন্য পদ দেয়? সুপ্রিম কোর্ট বলেছে যদি একটা লোককে তুমি 30 বছর ডিআরডব্লিউ কাজ করো, একটা গ্রুপ ডি ডিআরডব্লিউ, তাহলে ধরে নিতে হবে তোমার গ্রুপ ডি পোস্টের প্রয়োজন আছে। তুমি সরকার গ্রুপ ডি পোস্টে নিয়োগ না করে তাকে শোষণ করছো, তাকে ন্যূনতম মজুরি থেকে কম দিচ্ছ, তাকে মহার্ঘ দিচ্ছ না, তাকে গ্র্যাচুইটি দিচ্ছ না, তাকে রিপ্লেসমেন্ট দিচ্ছ না, তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিচ্ছ না, তাকে তুমি শোষণ করছো। তুমি নিয়মিত কর্মচারী নিয়োগ না করে একজন অনিয়মিত কর্মচারী দিয়ে নিয়মিত কর্মচারী কাজ করাচ্ছে। এর অর্থ তোমার দপ্তরে এই পোস্টগুলো ভ্যাকেন্ট আছে, এই পোস্টগুলো আছে, পোস্ট আছে। পোস্ট তৈরি করা ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেট বসলে 2 মিনিট লাগবে 10,000, 20,000, 30,000 পোস্ট সৃষ্টি করতে। কারণ 30,000 কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করছেন, অর্থাৎ আপনারা কোনো না কোনো স্থায়ী পদের বিনিময়ে কাজ করছেন। ক্যাবিনেটকে বাধ্য করতে হবে। আমাদের অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা। আরেকটা দাবি আমরা নিয়েছি, কারণ আপনারা জানেন নিয়মিত হতে সময় লাগবে, স্কিম করতে 2 মাস, 3 মাস, 4 মাস সময় লাগবে। আমরা দাবি করছি সম কাজে সম বেতন। আমি অনিয়মিত হই, আমি নিয়মিত কর্মচারীর দায়িত্ব পালন করছি, তাই যতদিন অবধি আমি নিয়মিত না হচ্ছি আমাকে সম কাজে সম বেতন দিতে হবে। এটা সংবিধানের কথা। একই কাজ করছে 2 জন লোক, একজন পাচ্ছে 7,000, 8,000 টাকা দিয়ে নেই, কিছু নেই, আরেকজন পাচ্ছে 15, 16, 40, 30,000 টাকা। এটা হতে পারে? এটা কোন সভ্যতার দেশে হয়? আইনের দেশে হয়? পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। আমার তো মনে প্রশ্ন লাগে পার্লামেন্টে গিয়ে বলার যে কিসের সংবিধানের কথা বলছেন? অনিয়মিত কর্মচারীরা যখন সমবেতন থেকে বঞ্চিত থাকে তখন তো প্রত্যেকটা দপ্তরের সংবিধান প্রত্যেকদিন কাঁদে। তাদের কথা কেন বলেন না? তারা কি সংবিধানের সন্তান নয়? তারা কি সমকালে সমবেতন পেতে পারে না? আপনার সংবিধান নিয়ে আলোচনা করছেন, শ্রমিক কর্মচারীদের অধিকারের কথা বলছেন না, বেকারদের চাকরির কথা বলছেন না, অনিয়মিত কর্মচারীদের ন্যূনতম মজুরির কথা বলছেন না। কিসের আলোচনা করছেন? কিসের সংবিধান? আপনার সংবিধান করেননি। আপনার ভোটের জন্য, পার্লামেন্টে বক্তৃতা করার জন্য সংবিধান নিয়ে ঘুরে বেড়ান। আপনার জীবনেও সংবিধানের পাতা উল্টে দেখেননি। যদি পাতা উল্টে দেখতেন তাহলে সংবিধানকে প্রয়োগ করতেন। কাগজে কলমে ত্রিপুরার প্রত্যেকটা দপ্তরে সংবিধান প্রয়োগ করুন, সমকাজে সমবেতন দিন। ওই দিচ্ছেন না তো। তাই আমাদের দাবি সমকাজে সমবেতন। যতই লোকটা নিয়মিত করার মূল দাবি নিয়মিত করতে হবে, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন। আরেকটা দাবি আমরা করছি, অনেকেই অবসরে গেছেন, 30 বছর 25 বছর কাজ করেছে, অবসর শূন্য, তাদের কিচ্ছু নেই। 30 বছর কাজ করার পর একটা লোক অবসরে যাচ্ছে, কোন তার সামাজিক সুরক্ষা নেই, 1 পয়সা বাড়ি নিয়ে যাচ্ছে না, কিচ্ছু নেই। তো তাদের জন্য কি করতে হবে? আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে গেছেন 10 বছর পূর্ণ করার পর, এবং যারা যাবেন আগামী দিনে নিয়মিত হওয়ার আগে,
তাদের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে এককালীন অনুদান দিতে হবে। এটা হকের দাবি, এটা হকের দাবি। যদি পেনশন দিতে হতো, গ্র্যাচুইটি দিতে হতো, অনেক টাকা দিতে হতো। আমরা 10 লক্ষ টাকা বলছি, ন্যূনতম দাবি করছি, অযৌক্তিক দাবি নয়, যৌক্তিক দাবি। যারা অবসরে গেছেন তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে এককালীন। কারণ আমরা জানি আমাদের এই আন্দোলন একদিনে বিজয় অর্জন করা যাবে না, সময় লাগবে। এই এর মধ্যে যারা অবসরে যাবেন তারা শূন্যতে যাবেন, আমরা মানতে পারবো না। তাদের জন্য 10 লক্ষ টাকা এককালীন দিতে হবে। আরেকটা দাবি আমাদের হচ্ছে আংশিক সময়ের কর্মী, পার্ট টাইম, 20 বছর 10 বছর ধরে পার্ট টাইম, তাদেরকে কমপক্ষে প্রথমে জিআরডব্লিউ করতে হবে, পরে নিয়মিতকরণ করতে হবে। সেটা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে 31/7/2018 কালো দিন, যে কালো সার্কুলার জারি করা হয়েছিল, সেই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন এই সার্কুলার প্রত্যাহার করার কথা আমরা বলছি? যদি এই সার্কুলার প্রত্যাহার না হয় তাহলে কিন্তু স্কিম আবার চালু হয়ে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। 31 জুলাই 18 সার্কুলার দাবি বাতিল করতে হবে অবিলম্বে। এই সার্কুলার বাতিল হলে 2006 থেকে 14 অব্দি যত সার্কুলার ছিল নিয়মিতকরণ করার জন্য, পার্মানেন্ট লেবার থেকে ফার্ম লেবার করার জন্য সমস্ত সার্কুলার চালু হয়ে যাবে, অর্থাৎ স্কিম চালু হয়ে যাবে। তাই আমরা জোরালো দাবি করছি এই মঞ্চ থেকে যে অবিলম্বে 31/7/18 সার্কুলার প্রত্যাহার করতে হবে, তুলে নিতে হবে। সরকারও কিন্তু বলেছেন, এই সার্কুলার আপনারা পড়ে দেখবেন, সেই সার্কুলার বলা হয়েছিল আমরা ফর দ্য টাইমিং আমরা করছি, উই শ্যাল ইন্ট্রোডিউস এ গ্রেটার ট্রান্সপারেন্ট স্কিম। বলা হয়েছিল, এটা মিথ্যা কথা বলেছিল, তারা প্রবঞ্চনা করেছিল, তারা তাদের প্রতিশ্রুতি খেলাপ করছে। তাই আমরা বলবো 31 জুলাই 18 সার্কুলার তোমরা বলেছিলে, এর আগের সার্কুলারগুলো বাতিল করতে নতুন সার্কুলার জারি করবে, অবিলম্বে নতুন সার্কুলার জারি করো এবং 18 সার্কুলার বাতিল করো। এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের আন্দোলন করবো, কর্মসূচি আমরা তৈরি করতে চাই। আমরা একটা প্রাথমিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী নতুন বছরে আমরা শুরু করতে চাই। আগামী 4 জানুয়ারি শনিবার ওয়ার্কিং ডে, ওই দিন আগরতলা শহরে আমরা অনিয়মিত কর্মচারীদের সর্ববৃহৎ জমায়েত করব। এখানে 300 জন আছে, আমরা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে 20 জন 25 জন করে আনবো। 10,000 অনিয়মিত কর্মচারী আগরতলা শহরে সকাল 11টা থেকে দুপুর 2টা অবধি আমরা অবস্থানে বলবো। এই দাবিগুলোর পক্ষে আমরা অবস্থানে বলবো। এটা হচ্ছে আমাদের আন্দোলনের প্রথম ধাপ। এর মধ্যে কালকের পর আমরা মুখ্য সচিব, রাজ্যপালের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এই যে দাবিগুলো আজকে আমরা গ্রহণ করলাম, এই দাবিগুলোকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করে বলবো, এই জরুরি দাবিগুলো তোমরা মানার ব্যবস্থা করো। যদি ব্যবস্থা করো জানাও, না হলে আমাদের কর্মসূচি আগামী 4 তারিখ আমাদের অবস্থান। এই অবস্থানেই শেষ নয়, শুরু। একটা কথা বন্ধুগণ মনে রাখতে হবে, চিৎকার না করলে কোন দাবি আদায় করা যায় না। শিশু চিৎকার করে, মায়ের দৃষ্টি আকর্ষণ করে, শিশুর যখন খিদা পায় তখন মায়ের দৃষ্টি আকর্ষণ করে চিৎকার করে। আর আমরা এমন একটা সময় আছি যখন সরকার অন্ধ, বধির, কালা, বোবা, এই সরকারের কাছে কান ফাটিয়ে চিৎকার করতে হবে। তাই 4 তারিখে অবস্থান, তারপর আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করবো। কারণ আমাদের আমাদের টিকিট থেকে গেছে, আন্দোলন করলে হারাবার কিছু নেই, আন্দোলন না করলে হারাবার সবকিছু আছে। তাই আন্দোলন আমরা নামবো, সংগঠনকে শক্তিশালী করবো, আন্দোলন করবো। আগামী 4 তারিখ কর্মসূচি আপনারা সফল করবেন, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে বেরোবো। আমাদের 1 দফা অর্জুনের লক্ষ্যভেদ করার কথা, আমাদের 1 দফা, আমাদের দাবি আদায় করতে হবে। আমাদের কানে যারা বীজ ঢালবে তাদেরকে আমরা ফেলে সরিয়ে যাবো। আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারীদের ঐক্য আমরা রক্ষা করবো। আমরা দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা লড়াই সংগ্রাম করবো। 4 তারিখ সেই লড়াইয়ের মহড়া আগরতলা শহর থাকবে। আমরা অবস্থান করলাম, কনভেনশন করলাম, কারণ আমরা বড় ঘর পাইনি।
আমরা আগামী 4 তারিখ প্রকাশ রাজপথে করবো। তারপর আমরা সরকারের দিকে দেখবো সরকার কি করে। যদি সরকার দাবি না মানে তাহলে আমরা সচিবালয় ঘেরাও করবো। আমরা কি করবো সেটা আমাদের মধ্যে আছে, পরবর্তী সময়ে আলোচনা করে জানাবো, সবাই সিদ্ধান্ত নেবো। এই কথা বলে আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার